আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। বিশ্বকে পারমাণবিক বিপর্যয়ের কাছাকাছি নিয়ে গেছে ইউক্রেন, বলছে রুশ কূটনীতিক। হইচই করে নিজেকে পবিত্র করতে পারবে না আমেরিকা, বলছে ইরান। পশ্চিমা দেশগুলো চাপের কাছে নতি স্বীকার করবে না দক্ষিণ আফ্রিকা। এফবিআই কার্যালয়ে হামলার চেষ্টা, পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত। চীন তাইওয়ান সংঘাত বাড়ানো যাবে না, ঘোষণা তাইওয়ানের প্রেসিডেন্টের। ভারতীয় বিমান ঘাঁটিতে ফরাসি যুদ্ধ বিমান মহড়া শুরু প্রশান্ত মহাসাগরে। আকাশপথ নিয়ে ওমানের সিদ্ধান্তে বিপাকে ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। বিশ্বকে পারমাণবিক বিপর্যয়ের কাছাকাছি নিয়ে গেছে ইউক্রেন, বলছে রুশ কূটনীতিক। জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলিনি বেনেনজিয়া বলেছেন, জাপোরজিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এনপিপি ইউক্রেনের অপরাধমূলক হামলা বিশ্বকে একটি পারমাণবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। আমরা বারবার আমাদের পশ্চিমা সহকর্মীদের সতর্ক করে দিয়েছি যে তারা যদি কিয়েভ সরকারকে চুক্তিতে আনতে ব্যর্থ হয় তবে এটি সবচেয়ে জঘন্য এবং বিবেকহীন কর্মকাণ্ডের অবলম্বন করবে, যা ইউক্রেনের সীমানা ছাড়িয়ে প্রতিফলিত হবে। দুঃখের বিষয় এখন ঠিক এটি ঘটেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি এ বিষয়ে বলেছেন। পারমাণবিক অবকাঠামোর বিরুদ্ধে কিয়েভের অপরাধমূলক কাজগুলি বিশ্বকে একটি পারমাণবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে, যা চেরনোবিলের সাথে তুলনীয়, রাশিয়ান কূটনীতিক যোগ করেছেন। এর আগে রাশিয়ান কূটনীতিকরা জাতিসংঘ এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে কিয়েভের অপরাধমূলক কর্মকাণ্ডের নিন্দা করার জন্য এবং ইউক্রেনের বিকিরণ বিপজ্জনক স্থাপনায় উস্কানি রোধ করার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণ করার জন্য, সেই সাথে আমেরিকান সংবাদ মাধ্যমের রুশ সোভিয়ার বানোয়াট প্রচার বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন। এই সূত্র জানিয়েছে তাস। হইচই করে নিজেকে পবিত্র করতে পারবে না আমেরিকা, বলছে ইরান। একজন ইরানি নাগরিক সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন বলে আমেরিকা যে গল্প সাজিয়েছে তাকে আমেরিকার পক্ষ থেকে নিজের কদর্য ভাবমূর্তিকে পবিত্র করার উপচেষ্টা বলে বর্ণনা করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কায়ানি বলেছেন, একটি আন্তর্জাতিক অপরাধের দায়বদ্ধ থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে মার্কিন সরকার একটি মুখরোচক চিত্রনাট্য তৈরি করেছে। মার্কিন বিচার বিভাগ গত বুধবার এক বিবৃতি প্রকাশ করে দাবি করেছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাবেক এক সদস্য জন বোল্টনকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন। বিবৃতিতে দাবি করা হয়, ৪৫ বছর বয়সী ওই ইরানি নাগরিক $৩ লাখ ব্যয় করে আমেরিকায় একদল ভাড়াটে খুনি নিয়োগ দেওয়ার চেষ্টা করেছিলেন। এ সম্পর্কে নাসের কায়ানি শুক্রবার এক টুইট বার্তায় লিখেছেন, এরকম হইচই ও চেঁচামেচি করে আমেরিকা নিজেতে করজন্ম চেহারাকে পবিত্র করতে পারবে না, বরং এর ফলে ইরানি জনগণ সহ বিশ্ববাসীর সামনে আমেরিকা আরো বেশি ঘৃণিত হবে। মার্কিন বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, আইআরজিসির কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানির হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই সম্ভবত জন বোল্টনকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। কায়ানি বলেন, জেনারেল সুলাইমানিকে হত্যা করে আমেরিকা যে আন্তর্জাতিক অপরাধ করেছিল, এই অভিযোগ উত্থাপন করে তা থেকে নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করছে ওয়াশিংটন। ওই বিবৃতি প্রকাশিত হওয়ার পর বর্তমান মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান দাবি করেছেন, বাইডেন প্রশাসন যে কোনো সহিংসতা ও সন্ত্রাসবাদের হুমকি থেকে মার্কিন নাগরিকদের রক্ষা করার ক্ষেত্রে কোনো আপোষ করবে না। এর আগে মার্কিন বিচার বিভাগের বিবৃতি প্রকাশিত হওয়ার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই পরিকল্পনাকে ব্যবহার করে তেহরানের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা গ্রহণ করার ব্যাপারে আমেরিকাকে সতর্ক করে দিয়েছিলেন, সূত্র জানিয়েছে পার্স টুডে। পশ্চিমা দেশগুলো চাপের কাছে নতি স্বীকার করবে না দক্ষিণ আফ্রিকা। ইউক্রেন যুদ্ধে যে কোনো একটি পক্ষ নেওয়ার জন্য পশ্চিমা দেশগুলো যে চাপ সৃষ্টি করছে তাতে নমনীয় হবে না দক্ষিণ আফ্রিকা। দেশটি আরো বলেছে, পাশ্চাত্য কখনো কখনো দক্ষিণ আফ্রিকার ওপর নিজের দৃষ্টিভঙ্গি চাপিয়ে দিতে চায়, যা গ্রহণযোগ্য নয়। রাজধানী প্রিটোরিয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে সাক্ষাতের পর এক যৌথ সংবাদ সম্মেলনে তার দেশের এই অবস্থানের কথা ঘোষণা করেছেন দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগী বিষয়ক মন্ত্রী নালেদি পেন্ডোর। তিনি বলেন, ইউরোপ বা অন্য কোনো পশ্চিমা দেশ আমাদের সঙ্গে কথা বলার সময় তাদের দৃষ্টিভঙ্গি আমাদের উপর চাপিয়ে দিতে চায়। এই বিষয়টিকে আমরা একদম পছন্দ করি না। দক্ষিণ আফ্রিকার এই মন্ত্রী বলেন, এই ধরনের চাপিয়ে দেওয়ার নীতি যেমন তার দেশ মেনে নেবে না, তেমনি আফ্রিকার অন্য কোনো দেশও মানবে না বলে তিনি আশা প্রকাশ করেছেন। ইউক্রেন বিরুদ্ধে রাশিয়া গত ফেব্রুয়ারি মাস থেকে যে সামরিক অভিযান চালাচ্ছে সে ব্যাপারে নিরপেক্ষ অবস্থান গ্রহণ করেছে দক্ষিণ আফ্রিকা। রাশিয়া ইউক্রেন যুদ্ধে দক্ষিণ আফ্রিকা নিরপেক্ষ অবস্থান নেওয়ায় আমেরিকার সঙ্গে দেশটির সম্পর্কে টানাপোড়েন চলছে। তবে দক্ষিণ আফ্রিকার মন্ত্রী পেন্ডোর বলেন, মার্কিন সরকার
সরকার সরাসরি ইউক্রেন যুদ্ধের একটি পক্ষ নিতে তার দেশের ওপর চাপ সৃষ্টি না করলেও গত এপ্রিলে মার্কিন প্রতিনিধি পরিষদের যে বিল পাশ হয়েছে তা আফ্রিকা মহাদেশের জন্য অপমানজনক। আফ্রিকায় রাশিয়ার ক্ষতিকর তৎপরতা মোকাবেলায় শীর্ষক ওই বিলে আফ্রিকার যেসব দেশ ইউক্রেনের পক্ষ নেবে না, পরোক্ষভাবে সেসব দেশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে, সূত্র জানিয়েছে পার্স টুডে। এফবিআই কার্যালয়ে হামলার চেষ্টা, পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত। যুক্তরাষ্ট্রের ওহাই অঙ্গরাজ্যে গোয়েন্দা সংস্থা এফবিআই কার্যালয়ে অস্ত্র নিয়ে ঢোকার চেষ্টার পর পুলিশের গুলিতে নিহত হয়েছেন এক ব্যক্তি। এ ঘটনা দেশটিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, কারণ মাত্র কয়েকদিন আগেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে তল্লাশি চালিয়েছিল এফবিআই, যা তার উগ্র সমর্থকদের ক্ষুব্ধ করেছে। তবে তাৎক্ষণিকভাবে এই দুটি ঘটনার মধ্যে যোগসূত্রের বিষয় নিশ্চিত হওয়া যায়নি, খবর এপির। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই বিবৃতিতে জানিয়েছে, সিনসিটান্ডি শহরের ব্যুরো অফিসে প্রবেশের চেষ্টা চালান অস্ত্রধারী এক ব্যক্তি। এ সময় অ্যালার্ম বেজে উঠলে এবং এফবিআই এর সশস্ত্র এজেন্টরা প্রতিক্রিয়া জানালে তিনি পালিয়ে যান। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুসারে ওই ব্যক্তি গাড়িতে চড়ে পালিয়ে যাওয়ার আগেই একটি নেইল গান ফায়ার করেন এবং FR-15 ধরনের রাইফেল উঁচিয়ে ধরেন। মার্কিন পুলিশের এক মুখপাত্র বলেছেন, পুলিশ গাড়িটিকে ধাওয়া করে শহরের একটি এলাকায় গিয়ে থামায়। গাড়ি থামার পর সন্দেহভাজন ব্যক্তি ও পুলিশ কর্মকর্তাদের মধ্যে গুলি বিনিময় হয়। তখনও পুলিশ ওই ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু তিনি আত্মসমর্পণ করতে রাজি হননি। সন্দেহভাজন ব্যক্তি এরপর পুলিশের দিকে অস্ত্র তাক করলে নিরাপত্তা কর্মকর্তারা গুলি চালান এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। চীন তাইওয়ান সংঘাত বাড়ানো যাবে না, ঘোষণা তাইওয়ানের প্রেসিডেন্টের। চীনের পক্ষ থেকে শক্তি খাটানোর হুমকি না ঘটলেও তাইওয়ান সংঘাত বাড়াবে না, বিরোধ উস্কে দেওয়ার মতো কিছু করবে না। তাইওয়ানের প্রেসিডেন্ট সাং ওয়াং এই কথা বলেছেন। এদিকে বার্তা সংস্থা রয়টার্সকে একটি সূত্র বলেছে, তাইওয়ান প্রণালীতে চীনা যুদ্ধ জাহাজের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এশিয়া সফরের অংশ হিসেবে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে যান। এর সফর ঘিরে তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া শুরু করেছে। 4 দিনের এই মহড়া গত রবিবার শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তা রবিবারের পরও চলতে দেখা গেছে। চীনের সামরিক বাহিনীর পক্ষ থেকে বুধবার বলা হয়েছে, তারা তাইওয়ান ঘিরে বিভিন্ন কাজ সম্পন্ন করেছে, কিন্তু তারা নিয়মিত টহল অব্যাহত রাখবে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই কথার মধ্য দিয়ে চীন সম্ভবত স্বশাসিত দ্বীপটি ঘিরে কয়েকদিন ধরে চালানো সামরিক মহড়া শেষ করার ইঙ্গিত দিয়েছে। একই সঙ্গে তারা তাইওয়ানের উপর চাপ বজায় রাখার আভাস দিয়েছে। ভারতীয় বিমান ঘাঁটিতে ফরাসি যুদ্ধ বিমান মহড়া শুরু প্রশান্ত মহাসাগরে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যুদ্ধ মহড়ায় অংশ নিতে যাওয়ার পথে ভারতে অবতরণ করেছে ফরাসি বিমান বাহিনীর 3টি রাফাল যুদ্ধ বিমান। চীন তাইওয়ান সংঘাতের আবহে তামিলনাড়ুর সোলোর বিমান ঘাঁটি এয়ার অ্যান্ড স্পেস ফোর্স এর এই যাত্রা বিরতি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। ফরাসি এয়ার অ্যান্ড স্পেস ফোর্স 10 আগস্ট থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত ভারত প্রশান্ত মহাসাগরের অঞ্চলে পেগেস 22 নামে একটি দূরপাল্লার সামরিক মহড়া শুরু চালাচ্ছে। তারই অংশ হিসেবে 10 আগস্ট এবং 11 আগস্ট ওই 3টি রাফেল সোলোর ঘাঁটিতে অবতরণ করেছিল। ভারতীয় বিমান বাহিনীর একটি সূত্র জানাচ্ছে, ফরাসি বাহিনীর এই মহড়ার লক্ষ্য হল আপৎকালীন পরিস্থিতিতে 72 ঘন্টার মধ্যে ফ্রান্স থেকে প্রশান্ত মহাসাগরের নিউ ক্যালিডোনিয়া দ্বীপপুঞ্জের ফরাসি সেনাঘাঁটিতে যুদ্ধবিমান সহ প্রয়োজনীয় সামরিক উপকরণ ও সেনা মোতায়েন নিশ্চিত করা। এদিকে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের খবর, নরেন্দ্র মোদীর জামানায় সই হওয়া কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত চুক্তি মেনেই ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটিতে ফরাসি রাফেল এই কৌশলগত স্টপ ওভার। 2018 সালের ওই চুক্তি অনুযায়ী ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটিতে এসে রসদ নিতে পারে ফরাসি বিমান বাহিনী। জ্বালানি বা খাদ্য পানীয়ের পাশাপাশি প্রয়োজনে মেরামতের কাজও সেরে নিতে পারবে তারা। একইভাবে ভারতীয় যুদ্ধ বিমান ও ফরাসি বিমান বাহিনীর যে কোনো ঘাঁটিতে একই ধরনের সুবিধা পাবে। 2016 সালে আমেরিকার সাথেও একই ধরনের চুক্তি করেছিল ভারত। পেগেস 22 চলাকালীন ফের ভারতে আসতে পারে ফরাসি বাহিনী, সূত্র আনন্দবাজার পত্রিকা। আকাশপথ নিয়ে ওমানের সিদ্ধান্তে বিপাকে ইসরায়েল। দখলদার ইসরায়েলি বিমানের জন্য আকাশ উন্মুক্ত করতে রাজি হয়নি ওমান। ইহুদিবাদী ইসরায়েল ইস্যুতে সৌদি আরবের নীতি অন্ধভাবে অনুসরণ করতে চাইছে না দেশটি। প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে রাশিয়া টুডে জানায়, ওমানের সুলতান ইসরায়েলি বিমানের জন্য তার দেশের আকাশসীমা খুলে দেওয়ার পক্ষে মত দেননি। ওমানের আকাশসীমা ব্যবহার করতে পারলে ইসরায়েলি বিমানের জন্য দূরপ্রাচ্যের দেশগুলোর দূরত্ব অনেক কমে আসবে, কিন্তু ওমানের আকাশসীমা খুলে না দেওয়ার সিদ্ধান্ত ইসরায়েলকে এখন বেশ বিপাকে ফেলেছে। ওমানের আকাশসীমা খুলে দেওয়া ইসরায়েলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে সৌদি আরবের আকাশসীমা খুলে দেওয়ার পরেও ওমানের আকাশ উন্মুক্ত না হলে ভারত মহাসাগরের আকাশে ইসরায়েলি বিমানের প্রবেশ সহজ হবে না। সেক্ষেত্রে সৌদির আকাশ ব্যবহারের বিশেষ সুবিধা নিতে পারবে না ইসরায়েলি ফ্লাইটগুলো। ওমানের আকাশসীমা খুলে না দিলে ইসরায়েলি বিমানগুলোকে ইয়েমেনের আকাশ পাড়ি দিতে হবে, যার আপাতত সম্ভাবনাই নেই। রাশিয়া টুডে রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে ওমানের এরই মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু বিমান
বিমান যোগাযোগ প্রতিষ্ঠিত হয়নি। তেল আবিব অন্যান্য পারস্য উপসাগরের আরব দেশগুলোর মতো ওমানের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিকীকরণের জন্য মার্কিন সমর্থিত প্রচেষ্টা জোরদার করেছে।